গরমের তুলনায় শীতকাল আরামদায়ক হলেও এই সময় কিছু রোগ ব্যাধি দেখা দেয় আমাদের শরীরে, যেটা গরমকালে দেখা যায় না। শীতকালীন কিছু রোগ যেটা আমাদেরকে খুব ভোগায়, বিশেষ করে কিছু মানুষ রয়েছেন যাদের শীতকাল আসলেই বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে দেখা যায় শিশুদের এবং বয়স্কদের একটু বেশি জটিলতা দেখা দেয়। তাই আজকের এই ভিডিওতে আমি শীতকালীন কিছু রোগ সম্পর্কে বলবো এবং এগুলো থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন বা এগুলো হলে আপনি কি কি ঘরোয়া ট্রিটমেন্ট নিতে পারেন এবং শীতকাল আসলে আমরা এই রোগগুলো থেকে বাঁচার জন্য কি কি করব এবং শীতকাল আসলে আমরা কি কি করব না, আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে ডিটেলস বলবো। তাই আপনি যদি এই বিষয়ে জানতে চান বা শীতকাল আসলে যদি আপনার সমস্যা বা আপনার ঘরের যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে অথবা যদি আপনার ঘরে এমন কেউ থাকে যার শীতকাল আসলে কিছু কিছু রোগ বাড়ে, তার জন্য অবশ্যই আপনি ভিডিওটি পুরোপুরি দেখতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমরা জানবো শীতকালীন কিছু রোগ সম্পর্কে এবং এর থেকে বাঁচার উপায় কি, এবং শীতকাল আসলে আমরা কিভাবে আমাদের এই রোগগুলো থেকে বাঁচবো, এবং শীতকাল আসলে আমরা কিভাবে আমাদের ত্বকের যত্ন করব, কিভাবে আমরা বিভিন্ন ধরনের জটিলতা থেকে মুক্তি পাবো, সেই বিষয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই শীতকাল আসলে আমাদের কোন কোন রোগগুলা বেশি হতে পারে বা কোন কোন রোগীদের জটিলতা বাড়তে পারে। বিশেষ করে যাদের খুব সহজেই ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে, শীতকাল আসলে তাদের দেখা যায় এই ধরনের প্রবণতা আরো বেশি যে বেড়ে যায়। বিশেষ করে তার ঠান্ডার প্রবণতা, সর্দি, অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি এগুলো অনেক বেশি বেড়ে যায়। যাদের কাশির সমস্যা রয়েছে তাদের দেখা যায় কাশির সমস্যা বেড়ে যায়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি, তাদের দেখা যায় কোল্ড অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জি বেড়ে যায়। যাদের নাকে পলিপাস রয়েছে তাদের দেখা যায় পলিপাসের সমস্যা অনেক বেশি বেড়ে যায়, হাঁচি হয় অনেক বেশি। এছাড়াও যাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা রয়েছে তাদের দেখা যায় অ্যাজমা বা হাঁপানির সমস্যা বাড়ে। বাচ্চাদের দেখা যায় খুব ঘন ঘন ঠান্ডা লাগে, বুকে গড়গড় করে, বা যাদের যেসব বাচ্চাদের নিউমোনিয়ার সমস্যা রয়েছে বা অতীতে নিউমোনিয়া হয়েছে বা দেখা যায় নিউমোনিয়ার সমস্যাও দেখা যায় এই শীতকাল আসলে অনেক বেশি হয়ে যায়। এছাড়া অত্যাধিক ধুলাবালির কারণে ডাস্ট অ্যালার্জি, শ্বাসকষ্ট, কাশি এই ধরনের সমস্যা অনেক বেশি দেখা যায়। বিশেষ করে দেখা যায় শিশুদের এবং বয়স্কদের নিউমোনিয়ার সমস্যাটা একটু বেশি বেড়ে যায় শীতকাল আসলে। এছাড়াও শীতকাল আসলে কিছু মশাবাহিত রোগও বেড়ে যায়, কারণ দেখা যায় গরমের সময় আমরা ফ্যান চালিয়ে ঘুমাই, এই ক্ষেত্রে মশা খুব কম থাকে ঘরের মধ্যে। এবং শীতকাল আসলে যেহেতু ফ্যান অফ থাকে সেক্ষেত্রে মশাবাহিত রোগগুলো অনেক বেশি বেড়ে যায়, মশার উপদ্রব বেড়ে যায়। এবং যদি কেউ মশারি না টাঙ্গিয়ে মশারি না খাটিয়ে ঘুমান সেই ক্ষেত্রে দেখা যায় মশার কামড় থেকে তার ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া এই ধরনের রোগ হতে পারে। তাই শীতকাল আসলে, জ্বর আসলে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে কোনো ডেঙ্গু রোগ হলো কিনা, বা অনেক বেশি যদি কাঁপুনি দিয়ে জ্বর আসে, ডেঙ্গুর যেসব সাইন অ্যান্ড সিমটম রয়েছে সেগুলো আছে কিনা। এই বিষয়ে আমার চ্যানেলে ডেঙ্গু সম্পর্কে ভিডিও রয়েছে, আপনি সেগুলো জানতে পারেন ডেঙ্গুর ডিটেলস সম্পর্কে। তো ডেঙ্গুর কোনো সমস্যা রয়েছে কিনা সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করতে হবে। গরম শেষ হয়ে যখন শীতকাল শুরু হয় দেখা যায় অনেকের শরীরে এই ওয়েদারটা খাপ খেতে একটু সময় লাগে, দেখা যায় ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। তখন দেখা যায় অনেকের শরীরে এই শরীরের ঋতু পরিবর্তনের জন্য কিছু সিজনাল জ্বর দেখা যায়। তখন যদি এরকম জ্বর হয় অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে এবং ডক্টরের পরামর্শ মতো চিকিৎসা নিতে হবে। পাশাপাশি টক জাতীয় খাবার যেমন লেবু, মাল্টা এগুলো একটু বেশি পরিমাণে খেতে হবে। পরবর্তীতে শীত আসলে যে রোগটি সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে পাতলা পায়খানা বা ডায়রিয়া। অনেকেই দেখা যায় ঋতু পরিবর্তনের ফলে এই সিজনে বৃষ্টি কম হওয়ার কারণে বাতাসে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে ঘরে এবং বাহিরে প্রচুর পরিমাণ ধুলাবালি, এই ধুলাবালিতে প্রচুর পরিমাণ জীবাণু থাকে এবং দেখা যায় এই জীবাণু আমাদের খাবারের সাথে মিশে আমাদের পেটে গিয়ে পেট খারাপ করতে পারে, ডায়রিয়া, পাতলা পায়খানা হতে পারে। তাই অবশ্যই এই সময়টায় বাইরের খাবার অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি বাসার যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে, এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরবর্তীতে যে সমস্যাটি দেখা যায় শীতে সেটা হচ্ছে আমাদের ত্বক, আমাদের স্কিন, চামড়া শুষ্ক হয়ে যায়, কারণ এই সময় বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে এবং এই আর্দ্রতার জন্য আমাদের শরীর অনেক শুষ্ক হয়ে যায়, চামড়া খসখসে হয়ে যায়। দেখা যায় এই ক্ষেত্রে অনেক বেশি
ড্রাই হওয়ার ফলে অনেকের শরীরে অ্যালার্জি বা চুলকানিও দেখা দিতে পারে। এর পাশাপাশি যেহেতু বাতাসে ধুলাবালি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে অ্যালার্জির সমস্যা বাড়তে পারে। এটা থেকে বাঁচার জন্য আপনি নিয়মিত আপনার এই শুষ্ক ত্বক, যাদের শরীর অনেক বেশি ড্রাই হয়ে যায়, তারা আপনাদের নিজেদের ত্বকের মধ্যে অলিভ অয়েল অথবা নারিকেল তেল, অথবা যদি কারো নারিকেল তেলের প্রবলেম থাকে সেক্ষেত্রে গ্লিসারিনও ব্যবহার করতে পারে। তাহলে দেখা যাবে আমাদের চামড়ার যে আর্দ্রতা সেটা ধরে রাখতে পারবে এবং আমাদের চামড়া সফট থাকবে, আর খুশকো হবে না, শুষ্ক হবে না। এবং যাদের ডাস্টের সমস্যা রয়েছে, ডাস্ট অ্যালার্জি রয়েছে, অথবা হাঁপানি বা ফুসফুসের শ্বাসকষ্টের মতো সমস্যা রয়েছে, এবং যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, যার সাথে সাথে যাদের পলিপাসের সমস্যা রয়েছে, তারা অবশ্যই বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করবেন। কারণ হচ্ছে এই ধুলাবালি যখন আমাদের নাকে ঢুকবে তখন আমাদের নাকে ইরিটেশন হবে, পলিপাসের সমস্যা বাড়বে, অথবা হাঁচি কাশি এগুলো অনেক বেশি বেড়ে যাবে, অ্যালার্জির সমস্যা বেড়ে যাবে। তাই অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এছাড়াও যাদের অ্যাজমার সমস্যা রয়েছে বা যাদের ঠান্ডায় অ্যাজমা বেড়ে যায়, হাঁপানি, শ্বাসকষ্ট হয়, তারা ঠান্ডার ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দেখা যায় বয়স্কদের বা ছোটদের যদি অ্যাজমার সমস্যা থাকে, বাইরে বের হওয়ার সময় মাথা ঢেকে বের হবেন, যেন কুয়াশা সরাসরি মাথায় না ঢুকে, মাথায় না লাগে। পাশাপাশি রাত্রে ঘুমানোর সময় মাথাটা ঢেকে রাখা প্রয়োজন, একদম যেন ঠান্ডা বাতাস যেন মাথায় না লাগে। এবং বাইরে বের হওয়ার সময় অবশ্যই গরম কাপড় চোপড় পরে বের হওয়া উচিত যাদের অ্যাজমা বা ঠান্ডার সমস্যা রয়েছে, এবং ওনাদের উচিত যে যেন গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে নিয়মিত গোসল করা। শীতে বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় খুব সহজে দ্রুত ঠান্ডা লেগে যায়, একটুতে হাঁচি কাশি হয়, অনেক সময় নাক দিয়ে পানি পড়তে থাকে। এসব বাচ্চাদের অবশ্যই মোজা পরিয়ে রাখতে হবে, কিন্তু অবশ্যই তবে ঘুমানোর সময় মোজা পরানো যাবে না। ঘুমানোর সময় যতটুকু সম্ভব বাচ্চাকে পাতলা কাপড় পরানো উচিত এবং অনেক ভারী কাপড় চোপড় পরানো উচিত না। এবং রাত্রে খেয়াল করা দরকার যে বাচ্চা কি ঠিকমতো শরীর ঢেকে দেওয়া হয়েছে কিনা, বা বাচ্চার শরীরে ঠিকমতো কাঁথা কম্বল এগুলো আছে কিনা, এগুলো অবশ্যই উঠে উঠে চেক করা উচিত, যেন বাচ্চার শরীর ঠান্ডা না হয়ে যায় এবং মাথায় যেন সরাসরি ঠান্ডা বাতাস অথবা কুয়াশা যেন না লাগে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়াও দেখা যায় শীতে নিউমোনিয়ার প্রকোপ অনেক বেড়ে যায়, এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চাকে ঠান্ডা থেকে দূরে রাখতে হবে এবং বাচ্চা বাহিরে বের করার সময়ও হাতে পায়ে মোজা অথবা মাথায় কানটুপি পরিয়ে, গলায় মাফলার পরিয়ে যতটুকু সম্ভব ঠান্ডা বাতাস এবং ধুলাবালি পাশাপাশি কুয়াশা যেন অ্যাভয়েড করা যায়, এগুলো যেন বাচ্চার শরীরে খুব কম লাগে, বাচ্চার শরীরে না লাগে, সে বিষয়ে খেয়াল রেখে বাচ্চাকে বাইরে বের করা বা বাসার মধ্যে রাখলেও যেন ফ্লোরের ঠান্ডা বাচ্চার শরীরে না লাগে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং পাশাপাশি যাদের নিউমোনিয়ার সমস্যা রয়েছে তাদের ডক্টরের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। এবং নিউমোনিয়া নিয়ে, বাচ্চাদের নিউমোনিয়া বা বড়দের নিউমোনিয়া নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এখন আমরা জানবো শীতে আমাদের কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। অবশ্যই এই বিষয়ে আমি অলরেডি বলে দিয়েছি, তারপরেও শীতে বিশেষ করে ঠান্ডা খাবার, ফ্রিজের খাবার, কোল্ড ড্রিঙ্কস এগুলো, আইসক্রিম এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। এবং পাশাপাশি কলকারখানার ধোঁয়া, ধুলাবালি এগুলো যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। এবং সেই সাথে ঠান্ডা পানি দিয়ে গোসল করা, ঠান্ডা পানি খাওয়া এগুলো এড়িয়ে চলতে হবে যতটুকু সম্ভব। গরম পানি দিয়ে গোসল করা বা গরম পানি খেতে হবে। এছাড়াও শীতের সময় অবশ্যই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তাহলে আমাদের শরীর আর্দ্র কম হবে, ড্রাই কম হবে, শুষ্ক কম হবে। পাশাপাশি প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হবে, যেমন লেবু, মাল্টা বা দেখা যায় কমলা, এবং পাশাপাশি জলপাই বা শীতের অনেকগুলো ফল পাওয়া যায়, টক জাতীয় ফল, এগুলো বেশি পরিমাণে খেতে হবে। তাহলে দেখা যাবে শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে এবং দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং খুব সহজেই কেউ ঠান্ডায় আক্রান্ত হবেন না ইনশাল্লাহ। বাচ্চাকে গোসলের পরে অবশ্যই অলিভ অয়েল বাচ্চার শরীরে দিয়ে দিতে হবে, যেন ঠান্ডা খুব দ্রুতই না লাগে। তাই এই শীতকালে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং শীতকালে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়ে যায়, যদি আপনার পলিপাসের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। এবং পলিপাস সম্পর্কে আমার একটা ভিডিও রয়েছে, যাদের অ্যাজমা রয়েছে তারা অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন। অ্যাজমার জন্য খুব চমৎকার হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে, হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে। এই সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। এবং ডাস্ট অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি হয় শীতকালে, সে বিষয়ে জানতে হলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, এবং এটার জন্য হোমিওপ্যাথিতে খুব চমৎকার এবং ভালো ট্রিটমেন্ট রয়েছে। এছাড়াও শীতকালীন পায়ের শুষ্কতা, রুক্ষতা, পা ফাটা বা পা ফাটার সমস্যা যদি কারো থাকে, সেটার জন্য হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে, সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখতে পারেন। এছাড়াও যদি কারো ইকথিওসিস ভালগারিস থাকে, এই ধরনের রোগের জন্য শীতকালে দেখা যায় এই রোগীদের
সমস্যা অনেক বেশি বেড়ে যায়, তারাও আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং এ বিষয়ে পরামর্শ রয়েছে, সেটাও দেখতে পারেন। পরিশেষে শীতকালে অবশ্যই আমরা সচেতন থাকবো, স্বাস্থ্য সচেতন, এবং শীতকালে রোগগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের বাচ্চাদেরকে এবং আমাদের বড়দের ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।